ওকে, সবাইকে স্বাগত জানাচ্ছি এমআরসিপি গাইডলাইন্স একাডেমির পক্ষ থেকে। আমি ডক্টর সৌরভ বলছিলাম। আজকে স্পেশালি আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমআরসিপি পার্ট 2 স্পেশাল এক্সাম। যারা আমরা জুলাই পরীক্ষা দিব 2025-এ, তাদের রিলেটেড করে কিভাবে প্রিপারেশনটা নিব, যারা আমরা রিসেন্ট পাস করছি, সেই বিষয়গুলো হচ্ছে আমরা জানার চেষ্টা করবো আর কি। এখন কথা হচ্ছে গিয়ে যে আমাদের এমআরসিপি পার্ট 1 পরীক্ষা পাশ করার পর পর এজ সুন এজ পসিবল আর কি এমআরসিপি পার্ট 2 পরীক্ষায় বসা উচিত। একটা ডাইট বা দুইটা ডাইটের মধ্যেই অ্যাকচুয়ালি বসা উচিত। এর বেশি আমাদের সময় নষ্ট করাটা ঠিক হবে না। মানে যেটা পসিবল সেটা হচ্ছে যে একটা কমফোর্টেবল টাইমের মধ্যেই বসে যাওয়া উচিত আর কি। যতই সময় আমরা লস করব, ততই হচ্ছে প্রিপারেশন থেকে পিছিয়ে যাব। কেন পিছিয়ে যাব? কারণ এমআরসিপি পার্ট 1-এ আমাদের যে প্রিপারেশনটা ছিল, সেই প্রিপারেশনের ম্যাক্সিমামটাই এমআরসিপি পার্ট 2-তে কাজে লাগবে। তার মানে হচ্ছে আমি যত সময় ডিলে করব, আমার মানে ইনফরমেশন ভুলে যাওয়ার টেন্ডেন্সিটা তত বেশি থাকবে। অর্থাৎ এমআরসি পার্ট 1 প্রিপারেশন নেওয়ার সময় আমি যে ইনফরমেশনগুলো গ্যাদার করছিলাম সেগুলো কিন্তু আমি ভুলে যেতে থাকবো। এই জন্য আমরা যেটা বলে থাকি, বা আমিও যেটা ব্যক্তিগতভাবে করছি, মানে একটা বা দুইটা ডায়েটের মধ্যেই আপনি অবশ্যই পরীক্ষাতে বসে যাবেন। এর বেশি লেট করাটা ঠিক হবে না। এখন আমরা যে 16 জুলাই হচ্ছে এমআরসি পার্ট 2 একটা পরীক্ষা আছে 2025 সালে, সেই পরীক্ষা রিলেটেড আমাদের প্রিপারেশনটা কি হবে? এখন বর্তমানে আগে হচ্ছে 4টা ডায়েট হতো আর কি। মানে রয়্যাল কলেজ হচ্ছে এমআরসি পার্ট 1 এবং পার্ট 2 দুইটারই 4টা করে ডায়েটের পরীক্ষা হতো। বর্তমানে আর 4টা ডায়েটের পরীক্ষা হয় না। 2025 সাল থেকে 2025 সালে যে রুটিনটা দিছে আর কি, সেটাতে 3টা ডায়েট দেওয়া আছে। হ্যাঁ, তো এর মধ্যে আমরা হচ্ছে জুলাই একটা পাবো। আর আরেকটা ডায়েট হচ্ছে গিয়া নেক্সট ওইটা মান্থেরটা খেয়াল নাই, অর্থাৎ বছর হচ্ছে 3টা ডায়েট পাবো। তার মানে একটা পরীক্ষার ইন্টারভাল আরেকটা পরীক্ষার মাঝখানে যে সময়টা, সেটা প্রায় কিন্তু 4 মাস সময়। অর্থাৎ আপনি যদি জুলাই মাসে পরীক্ষা অ্যাটেন্ড না করেন, তাহলে কিন্তু আরো 4 মাস পিছিয়ে যাবেন। তার মানে আপনার গ্যাপটা কিন্তু আলটিমেটলি বেড়ে যাবে। হ্যাঁ, সেই জন্য একদম টার্গেট রাখতে হবে, জুলাই আমি পরীক্ষা দিবই দিবই দিবই, মাস্ট। হ্যাঁ, এর বেশি লেট করাটা ঠিক হবে না। এখন তাহলে আমরা কিভাবে পার্ট 2 প্রিপারেশনটা নিব? সেটার জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে, প্রথমে হচ্ছে থিওরি বুক। হ্যাঁ, থিওরি বই হিসাবে আমরা পার্ট 1-এর সময় যে যেখান থেকে থিওরিটা পড়ছিলাম, ঠিক আছে, পার্ট 1-এর সময় যে যেখান থেকে থিওরি পড়ছিলাম, কেউ আমরা হয়তো মাগরাবি থেকে পড়ছি, কেউ হয়তো পাস মেডিসিনের থিওরিটা পড়ছি, কেউ হয়তো বা নোটস পড়ছি। যে যেখান থেকে আমরা থিওরিটা পড়ছি এমআরসিপি পার্ট 1-এর সময়, সেই জায়গা থেকে হচ্ছে আমরা ওই থিওরিটাই রিভিশন দিব। তবে আগের যে থিওরির ডেপথনেসটা ছিল, এর থেকে এখনের থিওরির ডেপথনেসটা আপনার বেশি হতে হবে। যেমন আমরা হচ্ছে পার্ট 1-এর সময় স্পেশালি ট্রিটমেন্টটা খুব বেশি একটা টাচ করতো না, মানে সর্বোচ্চ ফার্স্ট লাইন ট্রিটমেন্টে যাইতো এবং খুবই লিমিটেড স্টেজে যাইতো। কিন্তু সেকেন্ড পেপারে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, ইভেন থার্ড লাইন ট্রিটমেন্ট পর্যন্ত আপনার যাবে। ইনভেস্টিগেশনও তাই, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন এবং থার্ড লাইন ইনভেস্টিগেশন পর্যন্ত যাবে। তবে এমআরসিপি পার্ট 1-এ যে বেসিক জিনিসগুলো ছিল, আমরা ক্লিনিক্যাল সায়েন্স পড়ছি, বেসিক সায়েন্স পড়ছি, তারপরে বায়োস্টেট পড়ছি, ঠিক আছে, এই বেসিক জিনিসগুলো কিন্তু এমআরসিপি পার্ট 2-তে আসবে না। এমআরসিপি পার্ট 2-তে আপনার মূল থিম হচ্ছে তাদের 3 থেকে 4টা পয়েন্ট। একটা পয়েন্ট হচ্ছে আপনার ডিজিজটা ডায়াগনোসিস করতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার ডিজিজটা কিভাবে ইনভেস্টিগেশন করবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ডিজিজটা কিভাবে ট্রিটমেন্ট করবেন। এই 3টা পয়েন্ট হচ্ছে মেইন। তারপরের পয়েন্টগুলো হচ্ছে ডিজিজ, সিমটম, কমপ্লিকেশন রিলেটেড যে পয়েন্টগুলো থাকবে, সেগুলো যেগুলো যে একদম মানে কোর ক্লিনিক্যাল যে কনসেপ্ট, তার উপর বেসিস করা হবে আর কি। এই জন্য আমাদের পার্ট 1-এর যে থিওরি পড়ছে, আমরা ওই থিওরিটাই আবার রিভিশন দিব। হ্যাঁ, তো কেন আমি সেমটা বলতেছি? কারণ আপনি মাগরিবি পড়েন, দ্যাটস মোর দেন এনাফ। আমিও মাগরিবি করে পাশ করছি। ইভেন তো আমার বেঁচে যারা এর আগেও পড়ছে, তারাও মাগরিবি পড়ে পড়ে পাশ করছে। সো মোর দেন এনাফ। তো আপনার থিওরিটার ইনফরমেশনটাকে আপনি আবার হচ্ছে নিতে হবে, এটাকে শাইনিং করতে হবে। ঠিক আছে, যে যেখান থেকে পড়ছেন, পাস মেডিসিন থিওরি থেকে পড়লে পড়েন, সমস্যা নেই, এটাই রিভিশন দিবেন। নোটস পড়লে এটাই রিভিশন দিবেন। অর্থাৎ আপনার থিওরি যা ছিল সেটাই আপনি আপনার মানে পড়ার মধ্যে রাখতে হবে। ওকে, এরপরে যেটা করতে হবে, কোশ্চেন ব্যাংক। হ্যাঁ, কোশ্চেন ব্যাংকের মধ্যে থিওরি যখন যেটা পড়বেন, ধরেন আপনি পাস্ট টেস্ট কোশ্চেন ব্যাংক আছে, এটা এমআরসি পার্ট 2, এটা আলাদা একবার একটা কোশ্চেন ব্যাংক। এবং পাস্ট মেডিসিনে এমআরসি পার্ট 2 আলাদা একটা কোশ্চেন ব্যাংক আছে, পাস্ট পার্ট 1-এর মতো আর কি। এমআরসি পার্ট 1 যেমন পাস্ট টেস্ট কোশ্চেন ব্যাংক ছিল, পাস্ট মেডিসিন ছিল, এমআরসি পার্ট 2 আলাদা পাস্ট টেস্ট পাস্ট মেডিসিন কোশ্চেন ব্যাংক আছে।
তো আমাদের কোশ্চেন ব্যাংক আমরা দুইটাই পড়বো, এর বেশি পড়বো না। অনেকে অন এক্সামটা পড়তে চায়, কিন্তু এটা এক্সট্রা লোড হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে, দরকার নেই। পাস টেস্ট পাস মেডিসিন কোশ্চেন ব্যাংক পড়বো আমরা। তাহলে এই কোশ্চেন ব্যাংকগুলো কিভাবে পড়বো? পড়বো হচ্ছে মানে যখন আমরা থিওরি পড়বো আর কি, লাইক আমরা যদি আমরা থিওরি পড়ার সময় যদি কার্ডিওলজি থিওরি পড়ি, তাহলে থিওরিটা পড়ার প্যারালালি, ঠিক আছে, আগে পড়ে না, যখন পাস টেস্টে কোশ্চেন সলভ করবো, ঠিক সেই প্যারালালি হচ্ছে আমরা একই সাথে থিওরিটা পড়তে থাকবো। তো কার্ডিওলজিতে পাস টেস্টে কোশ্চেন সলভ করতে শুরু করি, কার্ডিওলজির থিওরিটাও আমরা মাগরাবি থেকে বা যেখান থেকে পড়ছেন সেখান থেকে থিওরিটা প্যারালালি পড়ে যাবেন। অর্থাৎ 2 দিন 5 দিন আগে যদি পড়তে পারেন সেটা ভালো। কিন্তু আমি যেটা বলি আর কি, যে পাস টেস্ট পাস মেডিসিন কোশ্চেন ব্যাংকের একদিকে কোশ্চেনও সলভ করবেন, আরেকদিকে থিওরি পড়বেন, কারণ এখন আপনার থিওরিতে বেশি সময় দেওয়া লাগবে না। যেহেতু থিওরিতে সময় দেওয়া লাগবে না, সেই জন্য আপনার কোশ্চেনগুলো অ্যানালাইসিস করতে হবে। আর পার্ট 2 পরীক্ষার মেইন খেলাটা হচ্ছে আপনার কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ সরাসরি থিওরি থেকে আপনি আনসার করার মানে পসিবিলিটি মানে ধরেন 50%। আর 50% কোশ্চেন থাকবে আপনার জাজমেন্টাল টাইপ, ক্লিনিক্যাল টাইপ, ঠিক আছে, একদম নতুন ভাবে একটা সিনারিও দিবে, সেটার উপর বেস করে আপনার ওই ডিজিজ ওরিয়েন্টেড বেস করে আপনাকে আনসারটা নিয়ে আসতে হবে। তাহলে আপনি 50% কোশ্চেন থিওরি বেসড পাবেন, আর 50%-এরও বেশি কোশ্চেন আপনি ক্লিনিক্যাল জাজমেন্টাল বেস পাবেন। এই জন্য আপনাকে অবশ্যই কোশ্চেন সলভ করতে হবে বেশি বেশি, পাস্ট টেন্স এবং পাস্ট মেডিসিন কোশ্চেন দুইটা সলভ করলে ব্যাংক মোর দেন এনাফ। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসে হচ্ছে পিক্টোরিয়াল পয়েন্ট। ঠিক আছে, পিক্টোরিয়াল পয়েন্ট থেকে আমাদের মেইন সোর্স পিক্টোরিয়ালের হচ্ছে গুগল। অর্থাৎ অলওয়েজ আপনাকে গুগল সার্চ করতে হবে, এটা হচ্ছে মেইন পয়েন্ট। কিভাবে সার্চ করবেন? ধরেন আপনি হচ্ছে থিওরি পড়তে গেছেন, থিওরি পড়তে গিয়ে দেখলেন যে আপনার আপনি হচ্ছে ডার্মাটোলজি পড়তেছেন, ডার্মাটোলজি পড়তে গিয়ে দেখলেন ধরেন যে লাইকেন প্ল্যানাস পড়তেছেন থিওরি, তখন আপনি কি করবেন? গুগলে লাইকেন প্ল্যানাস সার্চ দিবেন, দিয়া ওই ছবিগুলো দেখবেন। তো স্পেশালি যেটা দেখা যায় মানে পার্ট 2 পরীক্ষায় গুগল থেকেও আপনার ম্যাক্সিমাম পিক্টোরিয়াল গুলো হচ্ছে ওরা মানে কোশ্চেনের সাথে অ্যাড করে দেয়। তাহলে যদি আমি ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস পার্ট মানে থিওরি পড়ি, তখন গুগল থেকে ডার্মাটাইটিস হার্পিটিফর্মিসের পিক্টোরিয়ালটা দেখে নিব। যদি আমি ধরেন যে লাইক দ্যাট কোনো একটা ইসিজি, হ্যাঁ, যদি আমি থিওরির সময় কার্ডিওলজি পড়ি, যে ইসিজিটা থাকবে সেই ইসিজিটা আমি গুগল থেকে সার্চ করে আমি সেই ইসিজিটা দেখে নিব। মানে আপনার মেইন সোর্স হবে গুগল ফর পিক্টোরিয়াল পার্টের জন্য। ঠিক আছে, যখন যে থিওরি পড়বেন, যখন যে ডিজিজ পড়বেন, ধরেন আপনি হচ্ছে আলসারেটিভ কোলাইটিস পড়তেছেন, মেগাকুলন হয়ে গেছে কিনা এটার এক্সরেটা আপনি গুগলে একটু সার্চ দিয়ে দেখে নেবেন। ঠিক আছে, যেটা মেগাকুলন হলে এক্সরেতে কিরকম পাওয়া যায় গুগলে সার্চ দিবেন। অর্থাৎ প্রতিটা পিক্টোরিয়াল, ধরেন কোন একটা হিস্টোপ্যাথোলজি বা বায়োপসির একটা আপনার স্পেসিমেন দেখতে হবে, সেটা স্লাইড দেখতে হবে, সেটা অবশ্যই গুগলে সার্চ করবেন। ধরেন পেরিফেরাল ব্লাড ফিল্ম, আপনি ধরেন যে পেরিফেরাল ব্লাড ফিল্ম দরকার, আপনি অবশ্যই গুগলে সার্চ করুন। গুগল হচ্ছে আপনার হিউজ পিক্টোরিয়ালের ভান্ডার। সো এইটার যে মানে এটার সাথে মানে কি বলবো, কম্পেয়ার করার মতো কোনো পিক্টোরিয়াল কিছুই নাই। তাহলে পিক্টোরিয়ালটা হচ্ছে আমি যখন থিওরি পড়বো, সেই থিওরিটা পড়ার সময় যখন যে টপিকটা আসবে সেই টপিক রিলেটেড করে গুগল থেকে আমি পিক্টোরিয়ালটা দেখে নিব। অথবা পাস টেস্ট পাস মেডিসিন আমি কোশ্চেন সলভ করার সময় সেই পিক্টোরিয়ালটা দেখলে মানে সিকোয়েন্সটা ঠিক থাকে না আর কি। অর্থাৎ আপনি থিওরি পড়ার সময় হচ্ছে পিক্টোরিয়ালগুলো 1 বাই 1 গুগল থেকে দেখে ফেলবেন। তার পাশাপাশি কি করতে হবে? তার পাশাপাশি হচ্ছে ডক্টর সারোয়ার হোসেনের একটা পিডিএফ আছে। হ্যাঁ, এই পিডিএফটাতে অ্যারাউন্ড 2000-এর উপরে পিক্টোরিয়াল আছে। এবং এই পিক্টোরিয়াল যে পিডিএফটা, এই পিডিএফটা হচ্ছে প্রতিটা সিস্টেমের উপর বেস করে, ধরেন যে আপনার ডার্মাটোলজি, অপথলমোলজি, অথবা এন্ডোক্রাইনোলজি, অথবা রেসপিরেটরি প্রতিটা সিস্টেমের আলাদা আলাদা করে, ইসিজি, এরকম করে প্রতিটা সিস্টেমের আলাদা আলাদা করে এই সারোয়ার হোসেনের পিডিএফটার মধ্যে পিক্টোরিয়ালটা দেওয়া আছে। অর্থাৎ যখন আপনি ধরেন ডার্মাটোলজি পড়তে যাবেন থিওরি, তখন সারোয়ার হোসেনের পিডিএফ থেকে হয়তো ডার্মাটোলজির উপরে মানে 50-60টার মতো আপনার পিক্টোরিয়াল আছে, সেই 50-60টা পিক্টোরিয়াল আপনি এই সারোয়ার হোসেনের পিডিএফ থেকে দেখে ফেলবেন। এইটা দেখবেন করো, এই পিক্টোরিয়ালটা দেখতে হবে এই জন্য, কারণ পরীক্ষার আগে যখন আপনি রিভিশন দিতে যাবেন, তখন তো আর প্রতিটা ডিজিজ আপনার গুগল থেকে সার্চ করে বের করার সময় আপনি পাবেন না। তখন আপনি কি করবেন? পরীক্ষার আগের দিন আমরাও যেটা করি সেটা হচ্ছে পরীক্ষার আগে হচ্ছে এই সারোয়ার হোসেনের 2000 পিক্টোরিয়ালের যে পিডিএফটা আছে, এই পিডিএফটা হচ্ছে আমরা দেখে যাই। এই জন্য হচ্ছে প্রতিটা সিস্টেম পড়ার সাথে সাথে সারোয়ার হোসেনের ওই রেসপেক্টিভ সিস্টেমের পিক্টোরিয়াল অংশটুকু হচ্ছে আপনি দেখে ফেলবেন। তাহলে আপনার এই পিডিএফটা শেষ হয়ে যাবে,
আবার এদিকে গুগল রিলেটেড করে প্রতিটা সিস্টেমের পিক্টোরিয়াল শেষ হয়ে যাবে। তাহলে আপনার গুগল থাকবে ইন জেনারেল প্রিপারেশনের একটা হাতিয়ার, আর পরীক্ষার আগে আপনার এই থিওরি আর পিক্টোরিয়ালটা দেখতে হলে এই থিওরির জন্য তো থিওরি বইটা দেখবেন, আর পিক্টোরিয়ালের জন্য সারা হোসেনের পিডিএফটা কিন্তু আপনার দেখতে হবে। হ্যাঁ, সো আমার গ্রুপে যারা আছেন ভর্তি হয়েছেন তাদেরকে কিন্তু অলরেডি আমি অল পিক্টোরিয়াল গুলো দিয়ে দিছি, এবং সেখানে সারা হোসেনের পিডিএফটার উপর পিডিএফ যেটা আর কি সেটাও কিন্তু আমার এখানে দেওয়া আছে। এবং এই পিডিএফটার উপরে পিক্টোরিয়ালটার উপরে আমার পুরাপুরি আহ মানে যে পিক্টোরিয়াল ক্লাসটা এই পিডিএফটার উপরে নেওয়া আছে আর কি। হ্যাঁ, আচ্ছা, পরবর্তীতে আসি আমরা ইসিজি। আচ্ছা, আরেকটা জিনিস বলে নিই, অপথ্যালমোলজি। হ্যাঁ, অপথ্যালমোলজির ক্ষেত্রে এই পিক্টোরিয়ালের বাইরেও একটা বই পড়তে হবে, আমি সেই নামটা অ্যাড করতে আমার খেয়াল নাই। সো ওইটা হচ্ছে ফান্ডোস্কোপি মেড ইজি নামক একটা বই আছে। হ্যাঁ, ফান্ডোস্কোপি মেড ইজি নামে একটা বই আছে। সো ওই বইটা থেকে শুধু ফান্ডোস্কোপির ছবিগুলো হচ্ছে আমাদের দেখতে হবে, শুধু ফান্ডোস্কোপির ছবিগুলো দেখতে হবে। এবং ওই ছবিটার ওই ফান্ডোস্কোপি মেড ইজি বইটার উপরে আমার একটা ফান্ডোস্কোপির উপরে ক্লাস আছে। সো অ্যারাউন্ড হচ্ছে 40 মিনিটের ক্লাস শুধু পিক্টোরিয়াল অংশটার উপরে। তাহলে আপনারা ফান্ডোস্কোপি মেড ইজি বই থেকে শুধুমাত্র ছবিগুলো দেখবেন, কোনো পড়া লাগবে না। ছবি দেখবেন, ছবির নিচে যে 2-3টা লাইন থাকে, এই 2-3টা লাইন হচ্ছে ফান্ডোস্কোপি মেড ইজি বই থেকে হচ্ছে আমাদের দেখে নিতে হবে। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের এক্সট্রা হিসাবে লাগবে। এবার আসি মোস্ট কনসার্নিং একটা ইস্যু হচ্ছে ইসিজি। অনেকে ইসিজিটা নিয়ে খুব ভয় পেয়ে যায়, তো আমি যেটা বলি যে ইসিজিতে ভয় পাবেন না, অর্থাৎ বেসিক যেই নলেজটা ইসিজির আমাদের মোটামুটি সবারই কিন্তু মানে এইটুকু নলেজ আছে আর কি, বেসিক নলেজটা, দ্যাটস এনাফ। এখন আমার টার্গেট কি? টার্গেট হচ্ছে অ্যাটলিস্ট আমাকে 25টার মতো ইসিজি ডিরেক্ট মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, আপনি যতই ইসিজিতে এক্সপার্ট হন, কনস্ট্যান্ট ডিজিজের ইসিজি ফাইন্ডিংস আপনাকে মুখস্থ রাখতে হবে। কিরকম? ধরেন যে আপনি ব্রুগাডা সিনড্রোম পড়তে গেছেন, তাহলে এসটি এলিভেশন B1 থেকে B3, এটা আপনি তো কনস্ট্যান্ট পাবেন, টি ইনভার্সন পাবেন, তাহলে এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, তারপরে ধরুন আপনি হাইপার ক্যালিমিয়া পড়তে গেলেন, তাহলে টল টি পাবেন, মানে হাইপার মানে কিউআরএস কমপ্লেক্সটা হোয়াইট পাবেন, কিউটি প্রলং হাইপোক্যালিমিয়াতে কিউটি প্রলঙ্গেশন পাবেন। সো এইভাবে আপনার কনস্ট্যান্ট ডিজিজ লাইক হচ্ছে পেরিকার্ডাইটিস ডিজিজের ফাইন্ডিংসটা কি হবে, লাইক পিআর ডিপ্রেশন, স্যাডেল শেপ স্টিলিভেশন অল লিডে। তারপরে ধরেন যে আপনার ডিগোক্সিন টক্সিসিটি পিডিএফ ফাইন্ডিংস কি হবে, মানে ইসিজি ফাইন্ডিংস কি হবে, এরকম করে কনস্ট্যান্ট ডিজিজ বেসড আপনার অ্যাটলিস্ট 25টা, মানে অ্যারাউন্ড 25টা হবে বা আরো কম হবে, এই ডিজিজের ইসিজিগুলো আপনাকে ডিরেক্ট মুখস্থ করে ফেলতে হবে। এখানে কোনো কম্প্রোমাইজ করার কোনো ওয়ে নাই। এরপরে আপনার পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে যখন আপনি কার্ডিওলজি থিওরি পড়বেন, হ্যাঁ, কার্ডিওলজি থিওরি পড়বেন, লাইক দ্যাট আপনি লং কিউটি সিনড্রোম পড়তে গেছেন, লং কিউটি সিনড্রোম কি করবেন, আপনি গুগলে সার্চ করবেন। হ্যাঁ, লাইভ ইন দ্য ফার্স্ট ল্যান্ড ইসিজি নামক, আপনি ধরেন যে ব্রুগাডা সিনড্রোম লাইভ ইন দ্য ফার্স্ট ল্যান্ড ইসিজি দিয়ে সার্চ দিবেন, দেখবেন খুব সুন্দর একটা ডিসক্রিপশন দিবে, একটা বক্স দিবে। হ্যাঁ, বক্সের মধ্যে 4-5টা লাইন থাকবে, একটা ইসিজি ফাইন্ডিংস অর্থাৎ ব্রুগাডা সিনড্রোমের ফাইন্ডিংসের মেইন যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো 3-4টা লাইন দিবে, আর সাথে হচ্ছে অনেকগুলো ইসিজি আপনাকে দিয়ে দিবে। তাহলে এই লাইফ ইন দ্য ফার্স্ট ল্যান্ড ইসিজিতে আপনি গুগলে সার্চ করবেন। অর্থাৎ কার্ডিওলজি পড়ার সময় যখন যে ডিজিজটা পড়ে আপনি সেটা, আপনি যদি এইচওসিএম পড়তে যান তাহলে এইচওসিএম এর ইসিজিটা দেখে নেবেন। আপনি ধরেন যে লং কিউটি পড়তেছেন, লং কিউটির ইসিজিটা দেখে নেবেন। আপনি ধরেন একটা সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া পড়তেছেন, সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া লাইফ ইন দ্য ফার্স্ট ল্যান্ড ইসিজি লেখা গুগলে সার্চ দিবেন। আপনি ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া পড়তেছেন, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া লেখা লাইফ ইন দ্য ফার্স্ট লাইন ইসিজি গুগলে সার্চ দিবেন। অর্থাৎ আমি যেটা বলতেছি, লাইফ ইন দ্য ফার্স্ট লাইন ইসিজি হচ্ছে আপনার ইসিজির মেইন বুক ফর এমআরসিপি পার্ট 2 এক্সাম। ঠিক আছে, আর ওই যে কনস্ট্যান্ট যে ইসিজি গুলো, হ্যাঁ, ডিজিজ বেসড, ডিজিজ ওরিয়েন্টেড বা আমাদের ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি বেসড যে ইসিজি গুলো আছে কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্ট ইসিজি গুলো কিন্তু আমাকে একদম মুখস্থ করে ফেলতে হবে ফাইন্ডিংস গুলো, যে এটার ফাইন্ডিংসটা এরকম পাবো, এটা হলে এটা ডায়াগনোসিস হবে। এখন আপনার যেটা করতে হবে পরীক্ষার হলে বা কোশ্চেন সলভ করার সময়, প্রথমেই আপনি কিন্তু সরাসরি গিয়ে ইসিজিতে মানে চোখ দিবেন না। ওরা একটা জিনিস জানতে চাইবে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস, এই কথাটা বলতে পারে। সো সাথে একটা ইসিজি আছে, আপনি প্রথমেই কিন্তু ইসিজিতে চোখ দিবেন না। কি করবেন? প্রথমে কোশ্চেনটা পড়বেন, থিওরি যেটা থাকবে কোশ্চেনের
সেটা আপনি পড়বেন। পড়ার পরে তাও ইসিজিতে যাবেন না, তারপরে কোথায় যাবেন, তারপরে হচ্ছে অপশনে যাবেন। ধরুন একটা অপশনে থাকতে পারে ব্রুগাডা সিনড্রোম, আপনি ব্রুগাডার সাথে ইসিজিটা মিলে কিনা দেখবেন। আরেকটাতে থাকতে পারে হাইপার ক্যালিমিয়া, তাহলে হাইপার ক্যালিমিয়ার সাথে ইসিজিটা মিলে কিনা দেখবেন। আরেকটা থাকতে পারে হাইপোক্যালিমিয়া, হাইপোক্যালিমিয়ার সাথে ইসিজিটা মিলে কিনা দেখবেন। আরেকটা থাকতে পারে এইচওসিএম, এইচওসিএম এর সাথে ইসিজিটা মিলে কিনা দেখবেন। অর্থাৎ ইসিজিটা মিলাবেন অপশনের উপর বেস্ট করে। কারণ আপনি যদি সরাসরি ইসিজির উপর চোখ ফালান, তখন আপনার মাথার মধ্যে ডিডি ঘুরবো অনেকগুলো। যখন আপনি একটা অপশন নিয়ে তার অপশন রিলেটেড ইসিজি ফাইন্ডিংসটা আছে কিনা দেখতে যান, তাহলে আপনার মাথায় থাকবে একটা ডিডি, ওইটা না থাকলে পরেরটা হবে, ওইটা না থাকলে পরেরটা হবে, পরেরটা না হলে এর পরেরটা হয়ে যাবে আনসার। এই জন্য অলওয়েজ ইসিজির আনসার করার জন্য, মানে পাঁচ পাঁচ ছয়টার উপরে ইসিজি আসে, মানে মিনিমাম ছয়টা ইসিজি থাকবেই, হ্যাঁ। এই ইসিজি গুলো আনসার করার জন্য বেস্ট অপশন হচ্ছে প্রথমে আগে কি জানতে চাইছে এই থিওরি অংশটা পড়া কোশ্চেনের, তারপর হচ্ছে অপশন কি আছে সেই অপশনের উপর বেস করে ইসিজিটা মিলানো, তাহলে দেখবেন ইসিজি মিলে যাবে। এটাই হচ্ছে আমাদের ইসিজি আনসার করার এবং ইসিজি পড়ার মেইন ফ্লো। অনেকে 150 হ্যামটংস এর একটা ইসিজি বুক আছে, এই বইটা পড়তে যায়, তবে আমি খুব একটা সাজেস্ট করি না খুব একটা, হ্যাঁ। মানে আপনি যখন থিওরি পড়তে যাবেন, যখন যে থিওরি পড়বেন সেই ইসিজিটা আপনার দরকার হয় মুখস্থ করে ফেলবেন কনস্ট্যান্ট ডিজিজের ইসিজি হিসাবে, হ্যাঁ, মুখস্থ করে ফেলবেন। আর এমআই রিলেটেড যে ইসিজি টেরিটরি ফাইন্ডিংসগুলো, ইনফিরিয়র এমআই হলে কি হবে, তারপর হাই ল্যাটারাল এমআই হলে কি হবে, এন্ট্রি এমআই হলে কি হবে, কি ধরনের ফাইন্ডিংস পাবো, ইসকেমিক ইভেন্ট হলে কি ধরনের ফাইন্ডিংস পাবো, এগুলা কিন্তু আপনি থিওরি পড়ার সময় ওই লাইফ ইন দ্য ফার্স্ট ল্যান্ড ইসিজি গুগল সার্চ করে আপনি আপনি হচ্ছে বের করে ফেলবেন। এছাড়াও এই সারোয়ার হোসেনের পিডিএফটা তো আপনার ইসিজির উপরে একটা তার কার্ডিওলজি অংশে যেটা আর কি, সেটার মধ্যে ইসিজির অনেকগুলো অ্যাড করা আছে, ওই ইসিজি গুলো প্র্যাকটিস করবেন। কারণ পরীক্ষার আগের দিন রাতে আপনি এই ইসিজি গুলাই দেখে যাবেন। গেল হচ্ছে আমাদের ইসিজি ফাইন্ডিংস। তারপর আসেন হচ্ছে আমাদের ইমেজিং, হ্যাঁ। তো ইমেজিং এর জন্য এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই অথবা হচ্ছে আলট্রাসোনোগ্রাম, মেনলি এটা, অথবা আমাদের কার্ডিয়াকে ইকোকার্ডিওগ্রাম, হ্যাঁ, কার্ডিয়াকের ক্ষেত্রে ইকোকার্ডিওগ্রাম। সো এইগুলোর মধ্যেই স্পেশালি থাকে। এখন খুবই বেসিক যদি আপনার মানে এমআরআই সিটি স্ক্যানের জন্য একটা ধারণা নিতে চান, তাহলে আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজে ডক্টর শ্যামল স্যারের একটা বেসিক, একদম বেসিক রিলেটেড ইসিজির একটা পিডিএফ আছে, সেটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, যারা এডমিশন হবেন সেখানে পেয়ে যাবেন। তো ওই পিডিএফটা থেকে আপনি একদম বেসিক ইসিজিটা আপনি নিতে পারবেন, যাদের বেসিক মানে নলেজটা লাগবে আর কি, তারা হচ্ছে শ্যামল স্যারের পিডিএফটা একটু দেখে নিতে পারেন। আর যদি আপনার বেসিক থাকে না, ইসিজির ডান বাম মোটামুটি সাদা কালো এই জিনিসগুলো বুঝে যান, তাহলে বেসিক আপনার দরকার নাই। আপনি ডিজিজ ওরিয়েন্টেড ইসিজি গুলো আপনি, ইসিজি বলেন, সিটি স্ক্যান বলেন, এমআরআই বলেন, এই জিনিসগুলো হচ্ছে আপনি দেখে ফেলবেন। তাহলে আমরা কোথায় থেকে দেখবো? আমরা গুগল থেকে দেখবো। কোথায় থেকে দেখবো? গুগল থেকে দেখবো। লাইক হচ্ছে যারা একটা নিউমোনিয়ার পেশেন্ট, হ্যাঁ, তাহলে নিউমোনিয়ার পেশেন্টের ধরেন লাইক দ্যাট লোয়ার লুপ নিউমোনিয়া, আপার লুপ নিউমোনিয়া, মানে কোন লোবে ধরছে কোন সাইডে ধরছে, এগুলো বের করতে হলে আমি গুগলে গিয়ে সার্চ দিব, হ্যাঁ, ওই নিউমোনিয়া লাগে। বা আমার অ্যাসপারজিলোমা, হ্যাঁ, আমার অ্যাসপারজিলোমার মানে একটা চেস্ট এক্সরে কি থাকে, আমি গুগলে সার্চ দিব। অর্থাৎ মানে যখন আপনি রেসপিরেটরি সিস্টেম পড়তে যাবেন, তখন ওই ডিজিজ রিলেটেড এক্স রে, লাইক অ্যাসপারজিলোমা এক্স রে, তাহলে সার্চ দিলে কিন্তু আপনার মানে সব এক্সরে গুলো চলে আসবে, তাহলে আপনি একটু দেখে নিলেন এক্সরে গুলো ফাইন্ডিংস গুলো এরকম থাকবে। অথবা সিটি স্ক্যান, কোন একটা ক্যান্সার পেশেন্ট মেটাস্টেস হয়ে গেছে, সিটি স্ক্যান কি ক্যান্সার, লাং ক্যান্সার, স্মল সেল লাং ক্যান্সার, বডি মেটাস্টেস আছে, তাহলে লিখে আপনি সার্চ দেন ইসিজিতে। অথবা কোন একটা পেশেন্টের ধরেন স্পাইনের মধ্যে মেটাস্টেজ হয়েছে, ভার্টিব্রাল কলামে মেটাস্টেজ হয়েছে, এমআরআই করতে চান, তাহলে এমআরআই অফ দ্য স্পাইন লেখা সার্চ দেন, সো আপনি হচ্ছে পেয়ে যাবেন ফাইন্ডিংস গুলো। তার মানে আপনার যখনই যেটা দরকার লাগবে, ইসিজি হোক, এক্সও হোক, সিটি স্ক্যান হোক, এমআরআই হোক, সেটা আপনি হচ্ছে গুগল সার্চ করতে হবে। মানে গুগলটাই কিন্তু আপনার মেইন পিক্টোরিয়ালের পার্ট। ওকে, সো এই জিনিসটা হচ্ছে আমাদের এই এখান থেকে আর কি স্পেশালি আমাদের এমআরসি পার্টটার জন্য প্রয়োজন। সো এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে এমআরসিপি পার্ট ওয়ানের যে কোশ্চেনগুলো ছিল, এইগুলা ছিল একটু ছোট ছোট কোশ্চেন। আর এমআরসিপি পার্টে তো কিন্তু কোশ্চেনগুলো অনেক বড় থাকবে এবং অনেক কনফিউজিং হবে, এবং কোশ্চেনগুলোর সাথে ডেটা থাকবে, মানে ইনভেস্টিগেশন থাকবে, সাথে পিক্টোরিয়াল থাকবে। সো আপনাকে যে জিনিসটা সবচেয়ে বেশি ভোগাবে সেটা হচ্ছে এমআরসিপি পার্ট টুর পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট। ঠিক আছে, টাইম ম্যানেজমেন্ট, কারণ আপনার কোশ্চেন তো একটাই, সময় 3 ঘন্টা, কিন্তু কোশ্চেনের সাইজ বড়, কোশ্চেনগুলো হচ্ছে ডিরেক্ট আনসার না, এগুলো নিয়ে থিঙ্কিং করতে হয়। এই জন্য আপনার কোশ্চেন সলভের বিকল্প এমআরসিবি পার্ট টুতে কিছু নাই।
ঠিক আছে, মোর 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 কোশ্চেন সলভ আপনাকে করতে হবে। সো এইগুলোর উপরে বেস করে যদি আপনি প্রিপারেশনটা নেন, ইনশাল্লাহ আপনার মানে পাস হয়ে যাবে, হ্যাঁ, পাস হয়ে যাবে। এখন এইটুকুই আমাদের স্পেশালি লাগে। এর বাইরে সঞ্জয় শর্মার একটা বই আছে, হ্যাঁ, যদি আমি নামটা এখানে নিয়ে আসি নাই, সঞ্জয় শর্মার একটা বই আছে। সেই বই থেকে আপনি কিছু মেজর সিস্টেম পড়বেন। কোন কোন সিস্টেম? স্পেশালি আপনি নিউরোলজি, তবে নিউরোলজির ক্ষেত্রে আরেকটু বলি, নিউরো অ্যানাটমিটা পড়তে হবে। পার্ট ওয়ানে যে নিউরো অ্যানাটমিটা পড়ছেন আপনারা, আমি আমি যাদের পার্ট ওয়ানে পড়াইছিলাম সেই ক্ষেত্রে হচ্ছে BD 84 নিউরো অ্যানাটমিটা পড়েছি, এইটা মাস্ট। ঠিক আছে, পার্ট ওয়ানে নিউরো অ্যানাটমি অর্থাৎ নিউরোলজি কোশ্চেন নিউরো অ্যানাটমি ফিজিওলজি কোরিলেশন করে তারা করবে। সো এটা আপনার লাগবে, হ্যাঁ। তো আপনি সঞ্জয় শর্মার যে বইটা আছে সেই বই থেকে পসিবল হলে আপনি নিউরোলজি কোশ্চেনগুলো সলভ করবেন, মানে মেইন সিস্টেমের মধ্যে। তারপরে কার্ডিওলজি কোশ্চেন সলভ করবেন, এন্ডোক্রাইনোলজি কোশ্চেন সলভ করবেন, রেসপিরেটরি কোশ্চেন সলভ করবেন, তারপরে জিআইটি এন্ড হ্যাপাটোলজি কোশ্চেন সলভ করেন। মোটামুটি এই পাঁচটা, হ্যাঁ, এই পাঁচটা সিস্টেমের কোশ্চেন আপনাকে। আরেকটা আছে নেফ্রোলজি, হ্যাঁ, নেফ্রোলজি কোশ্চেন সলভ করবেন। এইগুলো থেকে বেশি পরিমাণে কোশ্চেন ওরা দিয়ে থাকে। রিমাটোলজি থেকে কিন্তু কোশ্চেন 10টা আসবে, ওকে। হ্যামাটোলজি থেকে কোশ্চেন 10টা আসবে, বাট ওই ইয়ে থেকে হ্যামাটোলজির যে আরেকটা পার্ট আছে পেলিয়েটিভ এবং মেডিসিন মানে পেলিয়েটিভ কেয়ার বা অঙ্কোলজি, ওই সাইড থেকে হচ্ছে 5টা কোশ্চেন আসবে আর কি। তো রিমাটোলজিতে আসে 10টা, হ্যামাটোলজি থেকে আসে 10টা। আর এমআরসিপি পার্ট ওয়ানের মতো ক্লিনিক্যাল সায়েন্স বা বেসিক সায়েন্স নাই, জেনেটিক্স টেনেটিক্স এগুলো নাই, ইমিউনোলজি এগুলো কিছু নাই। সো তারপর হচ্ছে আপনার বায়োস্টেট যে পোর্শনটা, এটাও এমআরসিপি পার্ট টুতে নাই, মানে সোললি এটা হচ্ছে একটা ক্লিনিক্যাল এক্সাম। ওকে, সো এই জিনিসগুলো যদি আমরা মাথায় নিয়ে আগাই, তাহলে অবশ্যই আমরা জুলাইয়ের 25 তারিখ 16 তারিখ যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাতে ইনশাল্লাহ আমাদের একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। আপনাকে কোশ্চেন সলভের কোনো বিকল্প ওয়ে নাই, মাস্ট এবং মাস্ট এবং মাস্ট সলভ করতে হবে আর কি, হ্যাঁ। ওকে, সো এই ছিল মোটামুটি ইনফরমেশনগুলো যেগুলো শেয়ার করা দরকার, যেগুলো জানা দরকার আর কি, স্পেশালি এমআরসিপি পার্ট 2 পরীক্ষার জন্য। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমি হচ্ছে শুনবো। ভাইয়া আসসালামু আলাইকুম। বুঝলাম। ক্লিনিক্যাল ফার্মাসিউটিক্যাল থেকে কি কোনো কোশ্চেন আসে? ফার্মাকোলজি, হ্যাঁ, ফার্মাকোলজি, ফার্মাকো হ্যাঁ, কোশ্চেন থাকবে ফার্মাকোলজি থেকে। অর্থাৎ এমআরসিপি পার্ট ওয়ানে যেরকম ছিল ফার্মাকোলজি, ওরকম ভাবেই প্রতিটা সিস্টেমের সাথে সাথে যা যা মানে ডিজিজ ওরিয়েন্টেড ট্রিটমেন্ট সেগুলো, আর টক্সিকোলজিটা হচ্ছে আলাদা পড়তে হয় যেটা, সেটা আর কি, হ্যাঁ। ফার্মাকোলজি থেকেও কোশ্চেন থাকবে। শুধু ইমিউনোলজি, জেনেটিক্স আর বায়োস্টেট পড়তে হবে না? হ্যাঁ, জেনেটিক্স থেকে ওই যে আমরা সিস্টেমিক ডিজিজ যখন পড়ি না, তখন হুম, জেনেটিক্সটা আসলে চলে আসে, হ্যাঁ। তো এই জন্য যেটা হচ্ছে একদম বেসিক যে জেনেটিক্স গুলো আর কি, হ্যাঁ, ওইটা হচ্ছে মেনলি থাকে না, মানে ক্লিনিক্যাল বেসিক সায়েন্স যেগুলো জিনিসটা বলতে, ওইটা আসলে থাকে না, কিন্তু ক্লিনিক্যাল জেনেটিক্স যেটা, হ্যাঁ, সেটা কিন্তু থাকবে, লাইক ক্লিন ফিল্টার, অথবা আপনার একটা মানে ডিজিজ ওরিয়েন্টেড হ্যাঁ, ডিজিজ গুলো থাকবে আর কি ভাইয়া, ডিজিজ ডিজিজ গুলো গুলো থাকবে। থাকবে। ইয়েস, মানে ক্লিনিক্যাল বা ডিজিজ ওরিয়েন্টেড জেনেটিক্স গুলো হচ্ছে থাকবে, বাট বেসিক যেই জিনিসগুলা ওইগুলা সাধারণত আসে না। সবচেয়ে বড় কথা হচ্ছে বেসিক সায়েন্সটা নাই, ক্লিনিক্যাল সায়েন্সটা নাই, আর হচ্ছে গিয়ে বায়োস্টেটটা এখানে নাই। সো এটা একটা একটা ভালো মানে আর কি পাস করার জন্য, এটা পার্ট ওয়ানে খুব প্যারা দিত আর কি। ওকে, সো আর কেউ কিছু বলতে চান? ভাইয়া সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, মানে কোন সাবজেক্টে কতগুলো থাকবে? সাবজেক্ট ওয়াইজ কোশ্চেনটা এটা আপনার ওই যে গুগলে দেখে ফেলে হবে, এটা আমার টোটালটা তো মনে নাই। ও আহ, আচ্ছা আচ্ছা। ওই যে দ্য ফেডারেশন অফ রয়্যাল কলেজ ইউকে তে সার্চ দিলে ওটা মোটামুটি চলে আসবে আর কি, হুম। এই যে দেখেন লাইফ ইন দ্য ফার্স্টল্যান্ড ইসিজি, ঠিক আছে, আমি যত ইসিজি দেখি আর কি অ্যাকচুয়ালি, মানে পড়াশোনা করতে গেলেও, হুম, এই যে লাইফ ইন দ্য ফার্স্টল্যান্ড ইসিজি যেটাই হোক আপনি ইসিজি সার্চ দিবেন, দেখবেন যে চলে আসবে, হ্যাঁ। লাইক এখানে একটা এস্টিলিভেটেড এমআই এর একটা আমি ইসিজি দেখতেছিলাম, এখানে দেখেন সুন্দর করে ওরা অনেকগুলো ইসিজি দিয়ে দিছে। এবং এই যে দেখেন মানে খুব সুন্দর করে 3-4টা লাইন দিয়ে দিছে, ওয়াইড স্প্রেড ডিপ এসটি ডিপ্রেশন ইনভলভিং B2 থেকে B6 1 2 এভিএল, হ্যাঁ, আর এসটি লিভের থেকে এভিআর B1-এ, মানে এরকম 3-4টা লাইন সুন্দর করে দিয়ে দিবে, তার সাথে এসএসজিটা এখানে দিয়ে দিবে। তো এটা একটা চমৎকার সাইট, মানে বই বলতে কি এটা, এর চেয়ে ভালো সাইট বা বই আমি আসলে এসএসজির জন্য অন্য কিছু পাই না, খুবই সুন্দর, হ্যাঁ। আচ্ছা,
ওই আপনার দ্য রয়্যাল কলেজ অফ ইয়েতে আপনি পেয়ে যাবেন আর কি, মানে কোশ্চেন কয়টা আসে। হুম। এমআরসিপি পার্ট টুতে যাবেন, পার্ট টুতে গেলে আপনার হচ্ছে স্যাম্পল কোশ্চেন। আচ্ছা, ফরম্যাট, স্যাম্পল কোশ্চেন না, ফরম্যাটে, ফরম্যাটে এই যে দেখেন, ফরম্যাটে কার্ডিওলজি থেকে আসবে 19টা কোশ্চেন, ঠিক আছে। ক্লিনিক্যাল ফার্মাকোলজি থেরাপিউটিক্স থেকে 18টা, মানে সকল সিস্টেম রিলেটেড। ডার্মাটোলজি থেকে 9টা, এন্ডোক্রাইনোলজি থেকে 19টা, গ্যাস্ট্রোএন্টারোলজি থেকে 19টা, জেরিয়াট্রিক মেডিসিন 9টা, হেমাটোলজি থেকে 9টা, ইনফেকশাস 19টা, মেডিকেল অপথলমোলজি 3টা, নিউরোলজি থেকে 17টা, অঙ্কোলজি থেকে 3টা, পেলিয়েটিভ মেডিসিন 3টা, সাইকিয়াট্রি থেকে 3টা, রেনাল মেডিসিন থেকে হচ্ছে 19টা, রেসপিরেটরি মেডিসিন থেকে 19, আর রিমাটোলজি থেকে হচ্ছে 9টা, এরকম করে টোটাল 200 কোয়েশ্চেন। বুঝতে পারছেন? সো এটা হচ্ছে ফরম্যাটটা, হ্যাঁ। আর আপনাদের যারা যে পরীক্ষা দিবেন যদি জুলাই দেন আর কি, হ্যাঁ, তাহলে আপনাদের বুকিং ডেট, এক্সাম বুকিং ডেট হচ্ছে মের 5 তারিখে, হ্যাঁ। অ্যাপ্লাইড পিরিয়ড যেটা মের 5 তারিখে, আর এক্সাম তো হবে 16 জুলাই, ঠিক আছে। সো এরপরে হচ্ছে নেক্সট এক্সামটা হচ্ছে অক্টোবরে, হ্যাঁ। এক্সাম ডেট যেটা এটা হচ্ছে অক্টোবরে, 22শে অক্টোবর। তার মানে আপনি যদি এইটা মিস করে যান তাহলে কিন্তু 4 মাস পিছিয়ে যেতে হবে, হ্যাঁ। তাহলে হচ্ছে অক্টোবরে চলে যাবে আর কি, তাহলে ওইটার পরীক্ষার বুকিং দিতে হবে অগাস্টের 11 তারিখে। আর এর আগে যেটা আছে মার্চের 26 তারিখে, মার্চের 26 তারিখে একটা পরীক্ষা আছে, যেটা জানুয়ারির 6 তারিখ হচ্ছে তার বুকিং ডেট, জানুয়ারির 6 তারিখ। তবে এটা একটু টাইমটা শর্ট হয়ে যায়। এটা আবার একটু মানে প্রায় 1-1.5 মাস একটু বেশি হয়ে যায়, 1-1.5 মাস ব্যাপার না আর কি, হ্যাঁ। এটা একটু রিভিশন ভালো করে দিতে পারলেন, ঠিক আছে। সো এটা একটা ভালো জায়গা আর কি পরীক্ষা দেওয়ার জন্য। ওকে, জি, আপনারা কেউ কিছু জানতে চাইলে একটু বলতে পারেন, ইনশাল্লাহ, কোনো কোয়ারি থাকলে। পার্টনের পাস টেস্ট এগুলো তো আর পড়ার দরকার নাই আলাদা। না না, পাস টেস্ট, পাস মেডিসিন পার্ট টুর জন্য আবার আলাদা আছে আর কি, হ্যাঁ। জি জি। কোশ্চেন গুলো অনেক বড় বড়, হ্যাঁ, ওইগুলা হচ্ছে প্র্যাকটিস করতে হবে আর কি। হ্যাঁ, ওই, পাস মেডিসিন তো হচ্ছে মানে হচ্ছে রেকর্ডেড ক্লাস দিবেন তাই না? হ্যাঁ, পাস মেডিসিনটা রেকর্ডেড দিব। মানে মানে আর ওটা তো হচ্ছে নির্দিষ্ট কোনো টাইম নাই, মানে আমাদের পাস টেস্ট শুরু হবে রাত 10টা থেকে। পাস টেস্টটা হচ্ছে রাত 10টায়, আর পাস মেডিসিনটা হচ্ছে একই সাথে, মানে ওই মাগরাবির মতো আর কি, আগের ব্যাচে মাগরাবির মতো রেকর্ডেড গুলো একসাথে করে দিয়ে দিব, যে যার মতো করে সময় করে দেখে ফেলবে আর কি। আর চেষ্টা করেন হার্ড কপি না কেনার জন্য, ঠিক আছে। কারণ এগুলো অনেক বড় বড়, টাকা লাগে অনেক বেশি, বুঝছেন। মানে যা পসিবল যেটা হয় আর কি, পিডিএফ এ আসলে নিজেকে ওরিয়েন্টেড করে ফেলেন, তাহলে আপনার পেসেজও তো অনেক পিডিএফ, মানে ওইখানে তো এত হার্ড কপি কেনার আসলে সুযোগ নাই। আপনার ম্যাক্সিমাম হচ্ছে পিডিএফ, পিডিএফ বেসড পড়াশোনা, হ্যাঁ। এই জন্য হচ্ছে যতটা সম্ভব মানে পিডিএফ ওরিয়েন্টেড হয়ে যান আর কি, হ্যাঁ। তাহলে আপনার এই মানে টুকিটাকি টাকা টুকা এগুলো খরচটা কমে আসবে। আর হচ্ছে এমআরসি পার্ট টু বুকিং দেওয়ার সময় আর কোনো পিএম কিউ টিএম কিউ কিছুই পাঠাতে হবে না। যেদিন বুকিং ডেট থাকবে ওই দিন বুকিং দিয়ে টাকাটা পে করে দিলে আপনার হয়ে যাবে আর কি, হ্যাঁ, কনফার্ম। ওকে, আচ্ছা, শাওন একটা কোশ্চেন করছো, পাস টেস্ট এক্সাম, পাস টেস্ট গ্রুপে এক্সাম হবে না, এক্সাম হবে পাস মেডিসিন গ্রুপে, হ্যাঁ। হুম, আচ্ছা, সো স্পেশালি ভাই একটা একটা কথা আছে। পরীক্ষার কোশ্চেন, মানে হ্যাঁ, এমদাদ ভাই। ভাই এই যে পাস মেডিসিনের তো এই সাবস্ক্রিপশনটাতে কি চেঞ্জ আছে? মানে আমি দেখি নাই তো। মানে আগেরটা তো সাবস্ক্রিপশন ছিল, হুম তো হুম হুম। ওই রিলেটেড পিডিএফ ও আছে আর কি। তো ওটা থেকে আপনার পড়লে হবে নাকি? পার্ট টু না পার্ট ওয়ানের? পার্ট টু এর, মানে পার্ট ওয়ান এর পিডিএফ আছে, বাট ওটা দিয়ে কি কাভার হবে পার্ট টু এর থিওরি? হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ হয় না, লাস্ট হচ্ছে 6-7 মাসে কোনো গাইডলাইন চেঞ্জ আসে নাই, হবে।
মানে এক্সট্রা কিছু আছে নাকি পার্ট টু এর ইয়েতে পাস মেডিসিনের সাবস্ক্রিপশনে বা অনলাইনে? পাস মেডিসিনের কোশ্চেন প্যাটার্নটা আপনি কি পার্ট ওয়ানের সাবস্ক্রিপশন নেওয়া আছে? না, ওটা তো শেষ, এক্সপায়ার হয়ে গেছে। আচ্ছা, এখন এক্সট্রা ওটার কিছু আছে? পিডিএফ আছে আমার কাছে, না, প্রিন্টেড পিডিএফ আছে। 6-7 মাস ধরে কোনো চেঞ্জ আসে নাই, হ্যাঁ। ওইটাই ওইটাই চলবে, যেটা আছে আপনার। ভাইয়া জানুয়ারিতে নাকি নতুন একটা আসবে, এমন কিছু কি জানেন? পাস মেডিসিন। না, এগুলা কোনো নতুন কিছু আসে না আসলে। এগুলো আপনার আচ্ছা। যখন গাইডলাইন চেঞ্জ করে, সেটা জানুয়ারিতে করতে পারে, সেটা নভেম্বরে করতে পারে, সেটা মার্চেও করতে পারে। যখন গাইডলাইন আসে নতুন, তখন সেটা তারা এডিট করে আর কি, হ্যাঁ। গাইডলাইন না আসলে কোনো নতুন বলে কোনো শব্দ নাই এখানে, এডিশন বলে কোনো শব্দ নাই। যখনই কোনো একটা গাইডলাইন আসে নতুন, তখনই সেটা হচ্ছে ওরা এডিট করে আর কি, হ্যাঁ। লাস্ট হচ্ছে 5-7 মাস ধরে কোনো, মানে 5-7 মাস কি, আরো বেশি, মানে মাঝখান থেকে ওই যে ইয়েটা নিমোথোরাক্সের গাইডলাইনটা চেঞ্জ আসছিল, তাও প্রায় মানে 1 বছরের মতো হয়ে গেছে, হ্যাঁ, নিমোথোরাক্স। এরপরে আর কোনো গাইডলাইন চেঞ্জ আসে নাই, বুঝতে পারছেন? তো এই জন্য নতুন কোনো আসার কিছু নাই। এগুলা হচ্ছে যারা ব্যবসা করে আর কি, তারা বলে যে জানুয়ারিতে আসবে, ফেব্রুয়ারিতে আসবে, এই আসবে, সেই আসবে। গাইডলাইন চেঞ্জ হলে না আপনার চেঞ্জ আসবে, হ্যাঁ। এছাড়া কিন্তু চেঞ্জ আসার অপশন নেই। লাস্ট আপনি নিমোথোরাক্স। যে গ্রুপে যে পিডিএফ গুলা দিবেন ওইগুলা তো লেটেস্ট, তাই না ভাই? মানে হুম, হুম, ওগুলা তো নতুন কোশ্চেন গুলাও তো ইনক্লুড করা আছে। হুম, হুম, ইনক্লুড করা আছে, হ্যাঁ। আপনার প্রায় 1 বছর, মানে লাস্ট হচ্ছে নিউমোথোরাক্সের গাইডলাইনটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ। ওইটাও প্রায় কিন্তু 1 বছরের বেশি হয়ে গেছে। তার মানে এরপরে আর কোনো গাইডলাইন চেঞ্জ আসে নাই, বুঝছেন? সো এইটা আর কি। তাহলে তো আপনার মানে 1 বছর আপনার যদি, মানে 7-8 মাসে, 1 বছরের মধ্যে যদি নেওয়া থাকে, মানে কোনো সাবস্ক্রিপশন, তাহলে সেটাও হবে, সমস্যা নেই। কোনো কোনো চেঞ্জ আসে নাই। মানে কোশ্চেনের কোনো প্যাটার্ন ট্যাটার্ন চেঞ্জ করে কিনা ভাইয়া? কোনো পেশা প্যাটার্ন চেঞ্জ করে না। আরেকটা কোশ্চেন ছিল ভাই, যে অনেকে বলে যে পার্ট ওয়ান এর 80 থেকে 100টা কোশ্চেন পার্ট টু তে মোটামুটি কমন আসে। তো এরকম কি কোনো ইয়ে আছে, ব্যাপার আছে? কমন বলতে কি, আসলে রয়্যাল কলেজের কিছু জিনিস তারা হচ্ছে মানে মেনলি প্রায়োরিটি দেয়, ওই টপিক ওরিয়েন্টেড করে থাকে আর কি, হ্যাঁ। যেমন আমি প্রায় সময়, অনেক সময় পার্ট পার্ট ওয়ানের সময় বলতাম না যে এই কোশ্চেনটা আসবেই। তো এরকম করে কিছু কোশ্চেন থাকে, এগুলো আসেই, মানে মানে চয়েসেবল টপিক আর কি। তো এটার ক্ষেত্রে হচ্ছে ওই পরীক্ষার আগে আরেকটা কোশ্চেন ব্যাংক, ওই যে পাস পেপার কোশ্চেন ব্যাংকটা আছে না, পাস পেপার, এটা কিন্তু ওই পার্ট টুর ক্ষেত্রে আপনার পড়তে হবে। আমি যদি এখানে লিখতে আমি ভুলে গেছি, পাস পেপার কোশ্চেন ব্যাংকটা, ওইটাও পরীক্ষার ওই 1-1.5 2 মাস আগে থেকে পড়তে হবে, বুঝছেন? পরে দেন হচ্ছে পরীক্ষাতে অ্যাটেন্ড করতে হবে। অর্থাৎ পরীক্ষার আগে আপনার যে রিভিশন ফেসে গেলে যেটা করতে হবে, সেটা হচ্ছে তখন হচ্ছে থিওরি পড়তে হবে। তখন হচ্ছে আপনার পিক্টোরিয়াল পড়তে হবে, পিক্টোরিয়াল এই সারোয়ার হোসেনের পিডিএফ, ঠিক আছে। আর হচ্ছে কি, আর হচ্ছে ওই পাস পেপার যেই কোশ্চেন ব্যাংকটা, মানে বিগত বছরের কোশ্চেন ব্যাংকটা, সেটা পড়তে হবে, হ্যাঁ। আর পার্ট ওয়ান রিলেটেড টপিক তো প্রায় তো সেম টপিক তো এগুলাই, হ্যাঁ। সো এই হিসাবে আপনার ওই বলাই যায় যে পার্ট ওয়ান এবং পার্ট টুর মধ্যে অনেক কিছুই তাদের মিল আছে আর কি, কোশ্চেন ওরিয়েন্টেড, এটা মিল পাবেন। তো এই জন্য এখন হচ্ছে আপনি পাস টেস্ট পাস মেডিসিন ভালো করে পড়ে ফেলতে হবে। আর পরীক্ষার আগে 1.5 2 মাস আগে পাস টেস্ট পাস মেডিসিন আর পড়া যাবে না। তখন হচ্ছে গিয়ে যেটা করব, ওই পাস পেপার, থিওরি, আর হচ্ছে পিক্টোরিয়াল, হ্যাঁ, সারা হোসেনের পিডিএফটা। আর অপথলমোলজি মেড ইজি যে একটা পিডিএফ আছে, সেইটা অপথলমোলজির পার্টটার জন্য। আর অলওয়েজ গুগল, যখনই মনে হবে আপনি গুগল সার্চ করতে থাকবেন আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, বুঝলাম ভাইয়া। ভাইয়া, এই পিক্টোরিয়াল ক্লাসগুলা কি ভাইয়া লাইভ হবে? পিক্টোরিয়াল ক্লাস যেটা, এই পিডিএফটার উপরে পিক্টোরিয়াল ক্লাসগুলো আর কি। তো এটা হচ্ছে আমি রেকর্ডেড করে ফেলছি ক্লাসটা। তো ওইটা হচ্ছে আপনার রেকর্ডেডটা দেখে ফেলবেন আর কি, হ্যাঁ। তবে যেটা করবেন সেটা হচ্ছে আপনি, আমি আমি যেটা বলবো আর কি, প্রথমে যেটা করবেন, এখানে 6-7টা ক্লাস আছে, 7টার মতো। আপনি দরকার হয় 1 সপ্তাহ বা 4-5 দিন, 5-7 দিনে একটানা 6-7টা ক্লাস দেখে ফেলবেন। তাহলে হবে কি, আপনার মোটামুটি টোটাল পার্ট টুর পিক্টোরিয়াল একটা ভালো আইডিয়া হয়ে যাবে, হ্যাঁ। একটা আইডিয়া হয়ে যাবে। তাহলে এরপর হচ্ছে আপনি যখন যে সিস্টেম পড়বেন, তখন সেই সিস্টেমের সাথে আপনি এই সার্ভার্সের পিডিএফ থেকেও পিক্টোরিয়ালটা আপনি প্র্যাকটিস করলেন, আবার গুগল থেকেও সার্চ হেল্প নিলেন। তাহলে হচ্ছে আপনার পিক্টোরিয়াল খুব একটা আপনার প্যারা দিবে না।
আর সব কোশ্চেনে তো পিক্টোরিয়াল দিবে না, আপনি ধরেন 50 থেকে 60টা কোশ্চেনে পিক্টোরিয়াল অ্যাড করবে, আর বাকি আপনার মোটামুটি 140 থেকে 150 কোশ্চেন পিক্টোরিয়াল কিন্তু থাকবে না, ওইটাতে ডেটা দিবে। হ্যাঁ, সো পিক্টোরিয়াল নিয়ে খুব মানে একদম বেশি পিক্টোরিয়াল বেসড হয়ে যাব তা না, মানে যতটুকু দরকার ওইটুকুই আমরা নিব আর কি। হ্যাঁ, কারণ যেহেতু ম্যাক্সিমাম কোশ্চেনটা হচ্ছে পিক্টোরিয়াল ছাড়া, সেজন্য। আচ্ছা, ওকে একজন ভাইয়া। বলছেন যে পার্ট 1-এর থিওরি বুক এনাফ ফর পার্ট 2, মোর দেন এনাফ। হ্যাঁ, কারণ আপনি পার্ট 1-এর যে থিওরিটা পড়ছেন ওইটাই পড়বেন, কারণ ওইটার একটা ভিজুয়াল ইম্প্যাক্ট আপনার আছে, যে যেখান থেকে পড়ছেন। ঠিক আছে, কেউ মাগরাবি থেকে মাগরাবি, 5 মিনিট হলে 5 মিনিট, নোটস নোটস নোটস। এখন এক্সট্রা লোড নিতে হবে আপনার এই দুইটা কোশ্চেন ব্যাংক, হ্যাঁ, 5 টেস্ট আর 5 মেডিসিন কোশ্চেন ব্যাংক, তাহলেই হবে। হ্যাঁ, পার্ট 1-এ যা থিওরি পড়ছেন ওইটাই হচ্ছে রিভিশনের মধ্যে রাখবেন। ওকে। হুম, আর কিছু? তাহলে আহ যদি কিছু না থাকে কারো জানার, সো আর লেট বেশি করবো না আমরা। হ্যাঁ, 11টা বেজে গেছে। ইনশাল্লাহ এরপরে কোনো কিছু জানার থাকলে, আর এই ক্লাসটা রেকর্ডেড থাকবে। হ্যাঁ, সো আপনারা আমাকে পরে ইনফর্ম করেন। হ্যাঁ, তাহলে আমি বলে দিব। আর যেটা বললাম যে আসলে পার্ট 2-র ক্ষেত্রে আপনার কোশ্চেনগুলো বড় থাকে। গতকালকে পরীক্ষা ছিল একটা, হ্যাঁ, তো পার্ট 2 পরীক্ষা ছিল। আমি কখনোই পরীক্ষার আগের রাতে একটা কোনো স্ট্যাটাস দিই না, কারণ এগুলো দিলে আবার দেখা যায় যে অ্যাংজাইটি বেড়ে যায়। পরীক্ষার আগে দিই না। তারপর পার্ট 2 পরীক্ষার আগে আমি স্ট্যাটাসটা দিছি, জাস্ট একটা কথাই বলছি, পরীক্ষার মধ্যে যেন টাইম ম্যানেজমেন্টটা যেন খেয়াল রাখা হয়। কারণ ওই কোশ্চেনগুলো এরকম থাকে, মানে থিঙ্কিং করার একটা খুব ভালো একটা জায়গা থাকে, মানে এটা হবে না ওইটা হবে, ওইটা হবে না ওইটা হবে, মানে এরকম টাইপ আর কি কনফিউশন থাকে। এই জন্য মানে কোশ্চেনগুলো বড় হয়, আবার থিঙ্কিং করার জিনিস থাকে, এই জন্য হচ্ছে সময় বেশি নষ্ট হয়ে যায়, আবার সময় তো ফিক্সড। সো আপনাকে এই দুইটা কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করে একদম ইউজড হয়ে যেতে হবে, মানে যেন 2-5টা লাইন পড়লেই বোঝা যায় যে এটা আনসার হবে এইটা। হ্যাঁ, তারপরে পুরো কোশ্চেনটা আমাকে পড়তে হবে, বাট আমার ডিডিটা বা আমার আনসার প্যাটার্নটা যেন আমি নিয়ে নিতে পারি। আর এই দুইটা কোশ্চেন ব্যাংক পড়লে সেটা হয়ে যাবে, এবং ওদের কোশ্চেন ব্যাংক দুইটাই বেশ ভালো স্ট্যান্ডার্ড, এবং মোটামুটি আপনাকে ওই পার্ট 2 ওরিয়েন্টেড যে ওই ইয়েটা আছে, সেই ফ্লেভারটা এটা নিয়ে আসবে আর কি। অনেকে হয়তো পিডিএফ পেয়ে গেছেন, মানে দেখছেন কোশ্চেন গুলো, অনেক বড় বড় কোশ্চেন কিন্তু। হ্যাঁ, ওকে, সমস্যা নেই, আমি তো আছি। এরপরও কারো কোনো কিছু জানার থাকলে পরে আমাকে বলবেন, নো ম্যাটার। আর এনিওয়ান? আচ্ছা, ঠিক আছে। সো আমি আর টাইম নিলাম না, হ্যাঁ, যেহেতু 11টা বাজে। ওকে, নো প্রবলেম। আর পরে এটা থাকবে, রেকর্ডেড থাকবে, পরে যদি দেখতে চাই, কেউ যদি মিস করে ফেলে তাহলে এটা দেখতে পারবে। সমস্যা নেই। ওকে, অল দ্য বেস্ট, নাকি এমদাদ ভাই? হুম, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, আল্লাহ থ্যাংক ইউ হাফিজ। ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।